পর দেখবি মনটা কেমন নাগালের বাইরে চলে যাচ্ছে, আর নিয়ন্ত্রণ করতেই পারছিস না। তুই ঠিকই বলেছিস। আমি চাইনি মুনিয়াপুর মতো হতে। লোকে সমালোচনা করুক এমন কোনো কাজও করতে চাইনি। কষ্ট হলেও সবজি, রুটি, ডাল, ভাত খেয়ে খুশি থাকতে চেয়েছি। মুনিয়াপুর মতো কোনো ছেলে বন্ধু জুটিয়ে টাকা পয়সাও নেইনি, এমনকি কোথাও কোনো কম্প্রোমাইজও করিনি। কিন্তু পাপিয়া, তুই তো মুনিয়াপুর চেয়েও খারাপ কাজ করেছিস। চাকরি করবি বলে পড়াশোনাটা ছেড়ে দিলি, আর এখন সারাক্ষণ শিহাব স্যার করে পাগল হয়ে উঠেছিস। তুই বুঝতে পারছিস না কেন? ওই লোকটা তো কোনো সুযোগের কারণে না, শুধুমাত্র দীপার কথায় তোকে সাহায্য করেছে। প্লিজ মনটাকে বোঝা। মন যে মানছে না, তুই দেখে নিস আমি হার মানব না। এখন তো কেবল মন খারাপের শুরু। দুদিন পর দেখবি মনটা কেমন নাগালের বাইরে চলে যাচ্ছে, আর নিয়ন্ত্রণ করতেই পারছিস না। তুই ঠিকই বলেছিস। আমি চাইনি মুনিয়াপুর মতো হতে। লোকে সমালোচনা করুক এমন কোনো কাজও করতে চাইনি। কষ্ট হলেও সবজি, রুটি, ডাল, ভাত খেয়ে খুশি থাকতে চেয়েছি। মুনিয়াপুর মতো কোনো ছেলে বন্ধু জুটিয়ে টাকা পয়সাও নেইনি, এমনকি কোথাও কোনো কম্প্রোমাইজও করিনি। কিন্তু পাপিয়া, তুই তো মুনিয়াপুর চেয়েও খারাপ কাজ করেছিস। চাকরি করবি বলে পড়াশোনাটা ছেড়ে দিলি, আর এখন সারাক্ষণ শিহাব স্যার করে পাগল হয়ে উঠেছিস। তুই বুঝতে পারছিস না কেন? ওই লোকটা তো কোনো সুযোগের কারণে না, শুধুমাত্র দীপার কথায় তোকে সাহায্য করেছে। প্লিজ মনটাকে বোঝা। মন যে মানছে না, তুই দেখে নিস আমি হার মানব না। কি করবি? শিহাব সাহেবকে বিয়ে করবি? পাপিয়া, ম্যারিড একটা লোক, সংসার আছে। তুই বুঝতে পারছিস না কেন? একটা কথা শুনতে খারাপ লাগলেও সত্যি, ভালোবাসার করুণা এক না। ওই লোকটা তোকে করুণা করছে, ভালোবাসেনি। কিন্তু আমি তো ভালোবাসি। ওই লোকটা তোকে দয়া করে চাকরি দিয়েছে বিয়ে করার জন্য না, তোর ক্রাইসিসে তোকে সাহায্য করেছে। অভাবের সময় বেতনের নামে টাকা দিয়েছে, বিয়ে করার জন্য নয়। পাপিয়া, এসব তুই বুঝিস না? বুঝি, কিন্তু মন তো সেটা মানতে চায় না, মানে না। এত রাত হলো, ঘুমোচ্ছ না যে? তুমি ঘুমোচ্ছ না কেন? তুমি তো রাত জেগে থাকতে পারো না। তুমি ঘুমোচ্ছ না বলে আমারও ঘুম আসছে না। কি হয়েছে বলো তো? কিছু হয়নি। রাফির কথা ভাবছো? হ্যাঁ, ভাবছি। নদীর কথা ভেবেছো? না। আমি ভেবেছি। কি ভেবেছো? দীপার কাছে শুনলাম পাপিয়াদের আর্থিক অবস্থা ভালো না, নদীও তাই বলল। আর অয়ন স্যারকে তো আমরা দেখেছি, অকালে ওদের বাবা মারা গেল। দীপা নদীর বয়সী একটা মেয়ে, লেখাপড়া শেষ না করেই চাকরিতে ঢুকেছে, তাও তুমি দয়া করে চাকরিটা দিয়েছো। আর বোনটাও বিয়ে করে বাড়ি ছেড়েছে। সবকিছু বিবেচনা করে মনে হয় পাপিয়া অসহায় একটা মেয়ে। ওদিকে রাফির কথাও ভেবেছি, হয়তো বিদেশে যে খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে আড্ডা দিয়েছে, লেখাপড়া করেনি, মেয়েটিকে বিয়ে করেছিল, তাও 2 মাসের সংসার টিকেনি। একবার মনে হয় রাফির তেমন একটা দোষ নেই। কি বলো তুমি? হ্যাঁ হ্যাঁ, কি হলো? ওহ,
আপা আপনার ওঠার দরকার নাই, আপনি বরং শুয়েই কথা বলেন। জি 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 শুয়ে কথা বলেন আপনি। বসে থাকতে কষ্ট হয় না, তবে হাঁটতে পারি না, সেটাই অসুবিধা। সেই জন্যই তো আমরা মেয়ে পক্ষ হয়েও আপনার কাছে এসেছি। জি 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 আসলে আপনি তো মীরাকে খুব পছন্দ করেন, আপনার মেয়েরাও কিন্তু নীরাকে বেশ ভালোবাসে। আর অয়ন তো নীরাকে বিয়ে করতে চাচ্ছে, সেই জন্যই আপনার কাছে আসা। নীরা তো আমার মেয়ের মতোই। শুধু মেয়ে বলছেন কেন? ও তো এই বাড়িতেই পড়ে থাকে। মামার বাড়ির চেয়ে ওর এই বাড়িই অনেক পছন্দ। আপনার দেখাশোনা করা, আপনার সংসার দেখাশোনা করা, আপনার মেয়েদের দেখাশোনা করা, আপনার ছেলের দেখাশোনা সবই তো নীরাই করে। এইভাবে একটা আনম্যারিড মেয়ে অনাত্মীয়র বাড়িতে পড়ে থাকা ঠিক ভালো দেখায় না তো। তাই আমি বলে কয়ে ওর মামাকে নিয়ে এসেছি। জি জি হ্যাঁ হ্যাঁ আসলে আসলে আপা আমরা তো নীরার বিয়ে ঠিক করেই ফেলেছিলাম, কিন্তু ও তো রাজি হয় না। রাজি হবে কি করে? ও আপনার ছেলের সঙ্গে মন দেয়া নেয়া করে ফেলেছে। এখন তো আর কোনো ছেলেকে ওর পছন্দই হয় না। আপা, আমার ছেলে বড় হয়েছে, বুদ্ধি হয়েছে, ও বিয়ে করবে, সংসার করবে, সেটা ওর নিজের ব্যাপার। আমি আর কদিন, ওর পছন্দই আমার পছন্দ। আপা একটা কথা বলে নেওয়া ভালো, আমরা কিন্তু বিয়ের আয়োজনটা করতে পারবো না। আমাদের মেয়েগুলোর ভবিষ্যৎ আছে না, তাছাড়া আপা ও তো শরীরটা ভালো না, তাই না? হ্যাঁ, আর নিজেরাই যখন সিদ্ধান্ত নিয়েছে, বাকি দায়িত্বটুকু নিজেরাই করুক। জি, আলহামদুলিল্লাহ। ফুপি এমন করছেন কেন? তোমার ফুপি তোমাকে নিয়ে ভীষণ দুশ্চিন্তা করছেন। আসলে তোমাকে নিজের সন্তানের মতো ভালোবাসেন। শান্ত, ওনাকে ছেড়ে তুমি কখনো কোথাও যেও না। উনি নিঃসন্তান, তুমি ওনার সন্তান হয়ে থেকো। খালা, আমি এটা জানি, আর জানি বলেই আমি বাবা মার কাছে যাই না। আমি এটাও বুঝেছি যে আমি চলে গেলে ফুপি আরো নিঃসঙ্গ হয়ে পড়বেন। উনি কিন্তু এখনো নিঃসঙ্গ। খালা, আমি ওনাকে সব সময় সঙ্গ দেবার চেষ্টা করি। শান্ত, তুমি যে ভাবছো তুমি তোমার ফুপির কাছে থাকো, আসলে কিন্তু তা নয়। তোমার ফুপির মনের এখন যে অবস্থা, উনি চান সারাক্ষণ তুমি ওনার কাছে থাকো, খোঁজ খবর রাখো। আর একটা কথা মনে রেখো, তুমি কিন্তু সংসারের উপর ভরসা করে নিজের খেয়াল খুশি মতো চলবে না। শিউলি কি বলে জানো? মা, শান্ত ভাইয়া তো ফুপিকে ভীষণ জ্বালায়। যখন ইচ্ছে হচ্ছে বাইরে যাচ্ছে, যখন খুশি ঘরে আসে, কোনো কথাই তো শোনে না। আমি অবশ্য বলেছি, শান্তকে দেখলে মনে হয় শান্ত ছেলেটা ভীষণ একটা লক্ষ্মী ছেলে। ও কি বলে জানো? মা, মুখ দেখলে কিন্তু বোঝা যায় না যে লক্ষ্মী নাকি আসলে। কি? শান্ত, তুমি কি কখনো গ্রামে গেছো? হ্যাঁ, গিয়েছি, তবে রাতে কখনো থাকিনি। এই ঢাকা থেকে আশুলিয়া পর্যন্ত দিনে দিনে ফিরে এসেছি। তোমাকে আর সালেহাপাকে নিয়ে আমরা গ্রামে বাড়িতে যাব। এই শহরের ইট পাথরের মানুষগুলোকে গ্রামের ধুলোবালি আর গাছ পাখির কাছে নিয়ে যাওয়া দরকার। আসলে কি জানো, প্রকৃতির কাছে গেলে মানুষের কষ্ট অনেকটা কমে যায়। মামা, থাক থাক থাক, কেমন আছেন মামা? ভালো, এই থাক, থাক, থাক। বেঁচে থাকো। মামি ভালো আছেন তো? মামা, এসব কেন এনেছেন? মামনি, তোমাদের জন্য দেশি ফল নিয়ে এসেছি। বাবাজিকে বেশি বেশি করে খাওয়াবে, দেশি ফল খেতে সুস্বাদু। মামা, আপনারা এসেছেন তাতেই আমি খুশি। ফুপু খালা ওনারা কেন এলো না? তোমার ফুপির শরীর খারাপ। ভুল বলেছ, মন খারাপ। ওই হলো, সেই জন্য আসেননি। শাহানা, তুমি ভিতরে যাও। মামি, আপনি ভেতরে যান, দীপা নদী ওরা আছে, যান। বাবাজি ঘুমোচ্ছে? ও তো বাড়িতে নেই মামা। ও মামনি, তুমি কেমন আছো? ভালোই তো আছি মামা। না মা, তুমি ভালো নেই। দেখো মা, আমি শান্তর মামা শুধু নই, আমি তোমারও মামা। তোমার যে কোনো সমস্যায় আমাকে পাবে।
মামা আমার কোনো সমস্যা নেই। দেখো মা, সমস্যা ছাড়া মানুষ নাই, কিন্তু এই সমস্যা মনে পুষে রাখলে ডালপালা গজিয়ে যায়, তখন আর কাটছাট করা যায় না। মামা, আপনি কি আমাকে কিছু বলতে চাচ্ছেন? না, আমি কিছু বলতে চাচ্ছি না, জানতে চাচ্ছি শিহাবের সাথে তোমার সম্পর্ক কেমন? ভালো মামা। দেখো মা, কেউ যদি আমাদের জিজ্ঞেস করে কেমন আছেন, আমরা কি বলি? বলি ভালো আছি। কিন্তু সবসময় কি আমরা ভালো থাকি? থাকি না। আমাদের দুঃখ থাকে, কষ্ট থাকে, ঝামেলা থাকে, তবু আমরা বলি ভালো আছি। দেখো মা, আমি শুধু শান্তর মামা নই, তোমারও মামা। তোমার যে কোনো সমস্যায় আমাকে পাবে। ঠিক আছে মামা। তোমাকে আমি এখন যে কথাটি বলবো, তারপর তুমি আমাকে কোনো প্রশ্ন করবে না। কেন স্যার? সব প্রশ্নের উত্তর দেওয়া যায় না। তোমার যদি কিছু বলার থাকে তাহলে তুমি বলবে, আমি শুনবো, কিন্তু কোনো প্রশ্ন করতে পারবে না। জি। তোমার ভাই নতুন চাকরি করছেন, ভালো বেতন পাচ্ছেন, বিয়ে করবেন, এসব কিন্তু তুমিই বলেছো। জি। তোমার মাকে এখন নিয়মিত ডাক্তার দেখাচ্ছ, নিয়মিত ওষুধ খাচ্ছেন, তিনি সুস্থ হয়ে উঠছেন। মোট কথা, তিনি আগের চেয়ে অনেক ভালো। জি। মুনিয়া কাউকে কিছু না বলে বাড়ি থেকে পালিয়ে গেলেও তোমরা জেনেছো সে বিয়ে করেছে, ভালো আছে। এখন আর তাকে নিয়ে তোমাদের কোনো টেনশন নেই। এসব কেন বলছেন স্যার? আমি কিন্তু শুরুতেই বলেছিলাম আমি কোনো প্রশ্নের উত্তর দেব না। সরি স্যার, ভুলে গিয়েছিলাম। মুনিয়া তোমাকে মতিন সাহেবের মাধ্যমে আমার কাছে পাঠিয়েছিল। হয়তো আমি ছাড়াও তোমাকে আরো অনেকের কাছে যেতে হতো, কিন্তু আমি সেটা যেতে দিইনি। দীপার কথাতে কিন্তু নয়। তোমার, মুনিয়ার, অয়নের সবার কথা চিন্তা করেই একটা দায়িত্ববোধ থেকে আমি তোমাকে চাকরিটা দিয়েছিলাম। জি। আমি তোমার কাছে কখনো এমন কোনো সুবিধা চেয়েছি অথবা কোনো শর্ত দিয়েছি যেটা তোমার জন্য খুব বিব্রত করছিল অথবা কষ্টকর? জি না। তোমাকে ফোন দিয়েছি, সবসময় তোমার জন্য মেন্টাল সাপোর্ট হয়ে থেকেছি। তুমি লেখাপড়া করতে পারছো না, সেজন্য আফসোস হয়েছে, সে কথাও তোমাকে বলেছি। জি। তুমি আমার বাসায় গিয়েছো, দিনে দিনে অফিসিয়াল সম্পর্কের বাইরেও আরেকটা সম্পর্কে জড়িয়ে পড়তে চেয়েছো। আমি বুঝেও বুঝি। কেন স্যার? নিজেকে ভালো দাবি করার জন্য নয়, শুধু এটুকু বোঝানোর জন্য বলছি যে মুনিয়াদের সাথে 10 জন মতিনের সম্পর্ক আছে, কিন্তু একজন শিহাবের পরিচয় নেই। পাপিয়ারা চাইলেই ভালো থাকতে পারে পারে। জি। তবে তবে কেন তুমি আমাকে মতিন হতে বলছো? আমি যদি তাই হতাম তাহলে সেদিন আমি তোমাকে আমার অফিস থেকে বের করে দিতাম না। পাপিয়া, আমি কিন্তু মানুষ, দুর্বল মুহূর্তে আমিও কিন্তু ভুল করতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। আর আমার প্রতি কৃতজ্ঞতায় তুমি যদি আমাকে ভালোবেসে ফেলো, তাহলে সেটা একসেপ্ট করা আমার পক্ষে সম্ভব নয়। আমি তোমাকে যে কারণে এখানে ডেকেছি সেটা তোমার জন্যে, আমার জন্যে, দুজনের জন্যই ভালো। তুমি চাকরিটা ছেড়ে দাও। পাপিয়ারা চাইলেই ভালো থাকতে পারে পারে। জি। তবে তবে কেন তুমি আমাকে মতিন হতে বলছো?
আমি যদি তাই হতাম তাহলে সেদিন আমি তোমাকে আমার অফিস থেকে বের করে দিতাম না। পাপিয়া, আমি কিন্তু মানুষ, দুর্বল মুহূর্তে আমিও কিন্তু ভুল করতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। আর আমার প্রতি কৃতজ্ঞতায় তুমি যদি আমাকে ভালোবেসে ফেলো তাহলে সেটা একসেপ্ট করা আমার পক্ষে সম্ভব নয়। আমি তোমাকে যে কারণে এখানে ডেকেছি সেটা তোমার জন্যে, আমার জন্যে, দুজনের জন্যই ভালো। তুমি চাকরিটা ছেড়ে দাও। ভাগ্নে, তুমি করে বলতে চাই যদি অনুমতি মিলে। সার্টেনলি মামা, আপনি আমাকে তুমি করেই বলবেন। থ্যাংক ইউ। তা ভাগ্নে, অনেকদিন পর বিদেশ থেকে এলে, একা কেন? ইংরেজ মেয়েরা খুব সুন্দরী। নো মামা, আমার কাছে কিন্তু বাঙালি মেয়েদের সুন্দরী মনে হয়। এটা অবশ্য পার্সোনাল ব্যাপার। আমাদের গ্রামের 3 জন লোক বিদেশে গিয়েছিল, দুজন বিয়ে করে বউ নিয়ে এসেছে। একজন বিয়ে করেছে সৌদি আরবের মেয়ে, আরেকজন বিয়ে করেছে শ্রীলঙ্কার মেয়ে। ইন্টারেস্টিং। শ্রীলঙ্কার মেয়েটা কালো, কিন্তু সৌদি আরবের মেয়েটা খুব সুন্দরী, একবার বাঙালি মেয়েদের মতো বোরকা পরে, খুব পর্দানুসীন, কারো সামনে আসে না। দিস ইজ নট ফেয়ার মামা। আপনি বললেন বোরকা পরে, কারো সামনে আসে না, আবার সুন্দরী। বুঝলেন কি করে মামা সুন্দরী? মানে তোমার মামি মাঝে মধ্যে ওই বাড়িতে যায়, তার মুখে শুনেছি, আমিও মাঝে মধ্যে দেখেছি। ভাগ্নে, আমি মানুষটা যে কাজ করি, শুনি, বুঝি, তার মধ্যে ভুল নাই। তুমি কিন্তু ভুল করছো ভাগনা। আরে বিদেশ থেকে একটা ইংরেজ নিয়ে আসবা, তারে বাংলা শিখাইবা, কলমা কালাম শিখাইবা, সব লোকজন তোমার বাহাবা দিতেছে, আর দৃশ্যটাকে ভাইবা দেখো, তা না, তুমি একলা চলে আসছো। না মামা, আমি কিন্তু একা আসিনি, এই সঙ্গে ডলার নিয়ে এসেছি। ও দেশে কাজ করেছি, আর্ন করেছি, ডলার নিয়ে দেশে ফিরে এসেছি। ডলার মানে আছে? দেখতে হবে মামা, আই এম নট শিওর। এই আছে $100, একটা কোণে পড়েছিল। ভাগ্নে, একটু অদল বদল করে নিই, এটাও 100, ওইটাও 100। আমি সৌদি রিয়েল দেখেছি, কিন্তু ডলার দেখি নাই। এই ডলার পকেটে নিয়ে একটু ঘুরবো, এটা শখ ছিল। মামা, এটা আপনার পকেটে রাখুন, ইউ উইল নট ফরগেট মি। কিন্তু অত টাকা তো আমার পকেটে নাই। এই $100 মানে বাংলাদেশে কত টাকা? অ্যাপ্রক্সিমেটলি 6000। ও, 6000। মানে এই যে বাংলাদেশি 100 টাকা, 100 মানে 100, বাকি 5900 টাকা আমি পরে দেবো, আই প্রমিস। এখন আমার সাথে নাই। মামা, লাগবে না, বাকি টাকা লাগবে না। ও ঠিক আছে। আসলে বিদেশে যারা থাকে তার কলজাটা অনেক বড়, অনেক বিশাল। জি, ধন্যবাদ। ইউ আর ওয়েলকাম। মামা, এবার বলেন তো, হুইচ ওয়ান ইজ গুড ওয়ার্ক, বিদেশি বউ না বিদেশি টাকা? টাকার উপর কিছু নাই। মামা, টেবিলে খাবার রেডি, ভাবি ডাকছে, খেতে এসো। মামা প্লিজ চলুন। ইউ ফার্স্ট। শান্ত সবার চোখের মণি, তুমি তো এইভাবে আসতে পারো না, এরকম তো কথা ছিল না। সবই আল্লাহর ইচ্ছা ভাইজান, তিনি তো আমাকে নিয়ে আসছেন। তিনি তোমাকে নিয়ে আসছেন, তিনি তোমাকে নিয়ে যাবেন। শোনো, তুমি এমন কোনো কথা বলবা না যে শান্তর ফুপি মনে কষ্ট পায়। সুরমা বা দুলাভাই যেমন শান্তরের জীবনের চেয়ে বেশি ভালোবাসে, সালে আপাও শান্তরে তেমনি ভালোবাসে। সব তো তোমার জানা আছে। এইটা ঠিকই কইছেন, সবই তো আমি জানি। আপনি যেমনে যা আমারে কইছেন, যেভাবে বুঝাইছেন, আমি তো সেইভাবে বুঝছি। সেই মতোই তো সব কিছু সেইভাবেই হয়েছে। তাই কত হইল কি ভাইজান, যাদের ওই ছেলে সন্তান নাই, যারা নিঃসন্তান,
যারা কখনো বাবা মা হইব না তাদের মনে অনেক কষ্ট, অনেক বেদনা। আর এই জন্যই তো শান্তর মা মারা যাওয়ার পর আমি শান্তরে আপনাদের ঘরে এনে দিয়ে গেছি, যাতে শান্ত আদর্শ আগে এখানে বড় হয়। আস্তে বসো বসো বসো। আবা, ভাইজানের সঙ্গে আমার কথা হয়েছে। আসলে আমি খুব বিপদে পড়ে আসছি। ওই শান্তর বাবা যখন মেন্টালে আসছিল, মানে পাগল আসছিল, তখন আমরা ধারণা করে লইছি যে ও আর ভালো হইব না। অবশ্য শান্তর মায় শান্তরে বুকে করে এই সারা জীবনটা পার করতে চাইছে। আল্লাহর ইচ্ছা, আল্লাহ তারে লইয়া গেল, পোলাটা এতিম হইল। তারপর তো শান্তরে আমি আপনার কাছে তুলে দিলাম, বিনিময়ে আপনারা মেলাগুলি টাকাও আমার দিচ্ছেন। ওই টাকা পয়সা কিন্তু আমি খাই নাই। ওই টাকা দিয়া দামি দামি ওষুধপত্র, ফল ফ্রুটস আর ধরেন ওই যে চিকিৎসা করে তারা আমি সুস্থ করে ফেলেছি। পাগল ভালো করে তুমি তো এখন আমাদের বিপদে ফেলে দিয়েছো। এখন ওর বাবা যে ওকে দেখতে চাচ্ছে, সে যদি না, সে শান্তকে আটকাতে পারবে না। আপা তো ঠিকই বলেছেন। অনেক টাকা পয়সার বিনিময়ে সাক্ষী সাবুত রাইখা আপনারা শান্তরে কিনে নিচ্ছেন। এখন তো আপনারা এলে শান্তর বাপ হইলো আপনারা, মা হইলো আপনারা। আমি শুধু আবার একটা আবদার নিয়ে আসছি যে শান্তরে একটু নিয়ে যাবো, উনি তাকে একটু দেখতে চাইছেন। দূর থেকে শুধু দেখবে, কোনো কথাবার্তা বলবে না, আর শান্ত কিচ্ছু বুঝবে না। এই যে পরিস্থিতিটা হলো, এর জের কতদিন চলবে কে জানে। ফুপি, ফুপি, কি ব্যাপার? আপনি একা একা বসে কি করছেন? ভাবছিলাম, কত ভাবনাই তো মনে আসে। কি ভাবছিলেন এভাবে? কত ভাবনাই তো মনে আসে। কি জানিস, মানুষের জীবনে এক একটা সময় আসে যখন সে পেছনে ফিরে তাকায়। পেছনে ফিরে সে ফেলে আসা দিনগুলো, তার হাসি কান্না, সুখ দুঃখ, এইসব স্মৃতিগুলো তার সামনে এক এক করে বেরিয়ে আসতে চায়। কিন্তু ফুপি, আপনি কি জানেন এই যে চিন্তা ভাবনা মানে দুশ্চিন্তা শরীরের জন্য কত খারাপ? শরীর আর মনের জন্য দুশ্চিন্তা হচ্ছে ভয়ানক ক্ষতিকর। আমি যে দুশ্চিন্তা করছিলাম তা তুই বুঝলি কি করে? আপনার মুখ দেখে ফুপি, আপনার মুখ দেখেই বোঝা যাচ্ছে যে আপনি গভীর কোনো চিন্তায় বসে আছেন। মন খারাপ করেন না। এরকম মন খারাপ করে বসে থাকলে শরীরে অসুখ এসে বাসা বাঁধবে। অসুখী মানুষের জীবনে নতুন করে আর কি অসুখ হবে বল? আমার জীবনে তো কোনোদিন সুখ ছিল না, তবুও মনের জন্যে সেই অসুখী মনটাকে আমি সুখী রাখতে চেষ্টা করেছিলাম। কিন্তু জোর করে যে সুখী হওয়া যায় না, সেটা তো সত্যি। ফুপি, একটা কথা বলি, আপনার কাছে এখন যে সমস্যাটা খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, কিছুদিন পরে সেটা গুরুত্বহীন হয়ে যাবে। এটাই সত্যি। Hey, what is it? হ্যাঁ, নাস্তার টেবিল এসব কিনা? এটা হচ্ছে ইসবগুলের ভুসির শরবত, আর এটা চিরতার পাতার জুস। ডিসকাস্টিং। এসব কার জন্য? ভাইয়া তুমি চাইলে খেতে পারো। ভাবি প্রত্যেকদিন সাত সকালে এসব বানিয়ে টেবিলে রাখে। উদ্দেশ্য কি জানো? আমাদের সবার স্বাস্থ্যের সুস্থতা। তুমি যে কোনো একটা খাও ভাইয়া, ভাবি খুশি হবে। দেখো, তোমরা সবাই মিলে নিবিড়িতাকে নিয়ে এভাবে কথা বলছো, এটা কিন্তু ঠিক না। সরি ভাইয়া। সরলতার কারণে দিদি সব কিছুকে সহজভাবে দেখে, সবাইকে নিয়ে ভাবে। এসব নিয়ে উপহাস করার কিছু নেই। সরি ভাইয়া। এই, তোমরা এখনো খাওয়া শুরু করোনি? খাও তো। তুমি আসছো না, আমরা একসাথে ব্রেকফাস্ট করবো না? আমার মুখে তো পান, তোরা খা, আমি পরে খাবো। ভাবি, যাও না, পান ফেলে দাঁত ব্রাশ করে এসো, আমরা একসাথে খাবো। এই উইকেন্ডে একসঙ্গে ব্রেকফাস্ট করার আনন্দটাই টোটালি অন্যরকম। হ্যাঁ, আচ্ছা ভাবি, তুমি কি 50 বছরের মহিলা, আর ইভেন ওল্ড লেডি, নানি দাদিদের মতো পান খাওয়া শুরু করেছো? এই ছেলেদের সিগারেট আর মেয়েদের পান, এই দুইটা জিনিস আমার একেবারে অপছন্দ। দেখবি তোর জামাই সিগারেটও খাচ্ছে, পানও খাচ্ছে। এই আমরা হাত গুটিয়ে বসলাম, তুমি না এলে আমরা কেউ ব্রেকফাস্ট করবো না। যাও।
তুমি চিরতার পানিটা খাও, আমি আসছি। বাই দ্য ওয়ে ভাইয়া, আমি ভাবছি কাল থেকে আমি অফিসে বসবো। এইভাবে কাজ ছাড়া বসে থেকে থেকে বোর হয়ে গেছি। তাছাড়া কাজ ছাড়া নিজেকে কোনো ওয়ার্থলেস মনে হয়। তুই তো লেখাপড়াই শেষ করিসনি, কি কাজ করবি? এনি কাইন্ড অফ ওয়ার্ক। তুমি চাইলে আমি তোমার গাড়ির সোফা, তোমার গাড়িও ড্রাইভ করতে পারি। এটা একটা কথা হলো? এটাও একটা কাজ। ভাইয়া, তুমি কি জানো অ্যাব্রডে আমাদের দেশের লোকেরা কি কাজ করে? তারা কি সবাই প্রেস্টিজিয়াস জব করে, অনেক অড জবও করে। ইনফ্যাক্ট আমিও করেছি। অনেক বাঙালি হোটেলের মালিক, আবার সেই হোটেলে অনেক বাঙালি ওয়েটারের কাজ করে। ইনফ্যাক্ট সবাই ওখানে কাজকে খুব সম্মান করে। ওখানে কে মালি, ওয়েটার কিংবা ড্রাইভার, ইট ডাজন্ট ম্যাটার। এসব নিয়ে কারো মনে কোনো হেডেক নেই। কি এখন শুরু করো রাফি? থ্যাংক ইউ ভাবি। ধরো। থ্যাংক ইউ। আই মি। থ্যাংক ইউ। আর শোনো, এটা ধরো। আমি ঠিক করেছি শমশের মামা আর দীপাকে পাপিয়াদের বাসে পাঠাবো। মামা তো খুব বুদ্ধিমান মানুষ, মামার সব বিষয়ে কথা বলে প্রস্তাবটা দিতে পারবে। কি বলো তুমি? হ্যাঁ, মামা প্রপোজাল নিয়ে যাবে আর আমি পাপিয়াকে পুশ করব। ভাইয়া, তোমাকে কিন্তু আদেশ দিতেই হবে। ব্যাস, পাপিয়া তো ভাইয়াকে ভীষণ রেসপেক্ট করে, ভাইয়ার কথাও ফেলতে পারবে না। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। খা এখন। আমাকে বিয়ে করছো, এটা তো তোমাকে অনেক অপমান সহ্য করতে হবে। মামির কথার অপমান তো? আমার বাবা মা থাকলে অনেক কিছুই হতো। মীরা, এসব নিয়ে আমার কোনো আফসোস নেই। মামি আমার উপর ভীষণ রেগে আছে, সব কথাতেই তোমাকে নিয়ে খোঁচা দিয়ে কথা বলে। আর তো মাত্র কটাই দিন। শোনো, আমরা কিন্তু কোর্টে বিয়ে করব। কেন? আমি মামিকে বিরক্ত করতে চাই না। আমার বিয়েতে হয়তো সানাই বাজবে না, পোলাও কুরমা হবে না, দাওয়াতের আয়োজন হবে না। এসব অবশ্য আমি কিছু চাইও না। আমি তোমাকে পাচ্ছি, এটাই আমার সবচেয়ে বড় আনন্দ। আসলে আমার বাসার অবস্থাও এখন আয়োজন করে বিয়ে করার মতো না। তারপরও আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে। কেউ নেই, আমাদের কেউ নেই। আমাদের প্রথম বিয়েবার্ষিকীতে আমরা অনেক মজা করব, অনেক আয়োজন করব, কিন্তু বিয়ে করব কোর্টে। ভেবে বলছো তো? কন্যা সম্প্রদায়ের একটা ব্যাপার আছে না? আমি জানি এই ব্যাপারটা নিয়ে মামি অনেক নাটক করবে, আমার ভালো লাগবে না। আচ্ছা ঠিক আছে, চলো। কি দেখছো? এই, এখানে আমার ছবি রাখা যায় না? হ্যাঁ যায়। তাহলে রাখুনি কেন? মোবাইলের ছবি আমার একদম ভালো লাগে না। শোনো, তুমি আমি হচ্ছি স্বামী স্ত্রী, তোমার ভালো লাগবে না কেন? শোনো, মানি ব্যাগের ছবি রাখা, অফিসের টেবিলে স্ত্রীর সঙ্গে তোলা ছবি রাখা, এসব আমার একদম পছন্দ না। ছবি তো থাকবে বেডরুমে। দেখো, আমার খুব ইচ্ছে তোমার মোবাইলে অন্তত আমার একটা ছবি থাকুক। তুমি কি রাখবে? আচ্ছা ঠিক আছে, দাও দাও দাও। তাকাও। হাসবো? হ্যাঁ, রেডি। দেখো কি সুন্দর। কি দেখছো? এই, এখানে আমার ছবি রাখা যায় না? হ্যাঁ যায়। তাহলে রাখুনি কেন? মোবাইলের ছবি আমার একদম ভালো লাগে না। শোনো, তুমি আমি হচ্ছি স্বামী স্ত্রী, তোমার ভালো লাগবে না কেন? শোনো, মানি ব্যাগের ছবি রাখা, অফিসের টেবিলে স্ত্রীর সঙ্গে তোলা ছবি রাখা, এসব আমার একদম পছন্দ না। ছবি তো থাকবে বেডরুমে। দেখো, আমার